ওকে, ওয়েলকাম টু এভরিওয়ান। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? যদি শোনা যায় তাহলে একটু চ্যাট বক্সে ইয়েস লেখো, আর শোনা না গেলে নো লেখো। Yes, that's right. হুম। আচ্ছা, তোমাদের সাথে তো তোমরা আসলে ভর্তি হয়েছে সে জুলাই মাসে, কখনো সরাসরি কথা হয়নি, দেখাও হয়নি। আমি এমনি কয়েকটা ক্লাস তোমাদের ওই যে পেজে আপলোড দিয়েছিলাম, তোমরা করছো কিনা আমি জানি না। তোমার সাথে তো আসলে আমাদের পরিচয় হয় না এখন পর্যন্ত। তোমরা তো প্রায় অনেকদিন হয়ে গেছে। যাই হোক, এটা একটা কঠিন একটা পরিস্থিতি। তো তোমরা যারা আছো, হ্যাঁ, তার সাথে একটু কথা বলি। 9-8 জন আছে, অনেকে দেখে আসে না। আমাদের তো অনেক ছাত্র, হয়তো জানে না বা অনেক সময় ওই প্রাইভেট টাইভেট পড়ে, সময় মিলে না। তো দুপুরে ক্লাসটা নেই, কারণ হচ্ছে দুপুরে তোমার আমাদের পরীক্ষা আছে ডিগ্রি, সেখানে আমাদের ডিউটি আছে। আর দ্বিতীয় হলো দুপুরে নেটওয়ার্কটা ওই অত কাজ করে না। জুম বাংলাদেশের যে নেটওয়ার্ক, সকালে ক্লাস করাটা বেটার। দুপুরে হলে ওই ইয়া হয়ে বারবার ব্রেক হয়, মানে না, কানেকশন থাকে না। তো তোমরা যারা আছো, আমরা দেখতে পাচ্ছি অনুশ্রী সাহা, কাসপি, প্রীতম, তারপরে হচ্ছে রাকিব, সাদিয়া, কয়েকজন আছে, 10 জনের মতো আছে দেখছি। আমরা একটু 5 মিনিট পরে পুরো পড়াটা শুরু করবো। তো আমার সাথে তোমাদের দেখা হয়নি, একটু পরিচয় দিয়ে নিই। আমার নাম হচ্ছে রইসুদ্দিন, অলরেডি তোমরা দেখছো পোস্ট ফেসবুকে। আমি প্রভাষক হিসেবে কর্মরত আছি কুমিল্লা বিক্রিয়া কলেজে। তো তোমাদের ওই প্রাণী বিজ্ঞান হাইড্রেট আমি পড়াচ্ছি আর কি। আগের ক্লাসগুলো কি তোমরা কি করছো? একজন যারা করছো তারা একটু বলো তো, তোমরা কি আগের ক্লাসটা করছো? আচ্ছা, চ্যাটে লেখো ইয়েস অর নো লেখো। আগে আমি যে হাইড্রেট যার কয়েকটা ক্লাস দিয়েছিলাম, ওই যে ফেসবুক পেজে, কলেজের যে পেজ আছে না, ওখানে আমি রেকর্ডেড ক্লাস দিয়ে রাখছিলাম আর কি। তোমরা কি ক্লাসগুলো দেখছো? দেখলে ইয়েস বলো, আর না দেখলে নো বলো, তাহলে আমাদের একটু সুবিধা হয় বুঝতে। চ্যাট বক্সে লেখো আগের ক্লাসগুলো করছো কিনা। না করলে নো বলো, নো প্রবলেম। একদম প্রীতম বিশ্বাস নো, শ্রাবণী, রানী সাহা করছে, অনুশ্রী সাহা করছে, 3 জন, রাকিব করছে। আচ্ছা, তোমাদের আবার পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, তোমরা তো জানো নিশ্চয়ই। তো পরীক্ষা তো এমসিকিউ হবে। এখন শোনো, আমরা যে ক্লাস শুরু করবো, আমি এতদিন রেকর্ডেড ক্লাস দিয়েছিলাম, বাট রেকর্ডেড ক্লাসটা আমার কাছে ভালো লাগে না। কারণ স্টুডেন্টের সাথে কথা বলা যায় না, স্টুডেন্টরা প্রশ্ন করতে পারে না, হ্যাঁ, ইন্টারেক্টিভ হয় না আর কি। এই কারণে আমার কাছে জুম ক্লাসটা বেটার মনে হয়। এখন থেকে আমি সবসময় জুমে ক্লাস নেবো, এভাবে লাইভ ক্লাস নেবো। তোমরা সবসময় রেগুলার থাকার চেষ্টা করবে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কথা বলার থাকে, তোমরা অবশ্যই কোনো হেজিটেট ফিল করবে না, অবশ্যই তুমি প্রশ্ন করবে, কথা বলবে, কেমন? আহ, যখনই কোনো কিছু বুঝবে না, তুমি আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে। এই জন্যই আমরা জমে আসছি। কারণ তোমাদেরকে যে আমি রেকর্ডেড ক্লাসগুলো দিয়েছিলাম, এখন তোমরা কি বুঝলে কি বুঝলে না, তোমার কোথায় প্রবলেম হচ্ছে আমি তো জানি না, তুমি আমাকে বলতেছো না, বলার সুযোগও তো নেই, ঠিক না? এখানে কিন্তু সেই সুযোগটা আছে। তো ক্লাসরুম মানে হচ্ছে তুমি আমার সাথে অবশ্যই কথা বলবে। তোমার কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে, অথবা যে কোনো বিষয়। তোমাদের সাথে আজকে আমার প্রথম দেখা, তো তো আমরা শুরু করি। প্রশ্ন হলে অবশ্যই সাথে সাথে মাইক অন করে কথা বলবে, আর অ্যাজ ইউজুয়াল মাইকটা অফ রাখবে। যখন আমি ক্লাস নেব, মাইকটা অফ রাখবে। আর যখন নিজে কথা বলবে বা কথা বলার প্রয়োজন হবে, তখন তোমরা মাইকটা অন করে তারপর কথা বলবে। প্রশ্ন করার ক্ষেত্রে হেজিটেট ফিল করবে না। যেগুলো যে সিলেবাস, না, সিলেবাসটা তোমাদের গ্রুপে আসলে পোস্ট দেওয়া হবে যথাসময়ে। এটা আমি এখন তোমাদের কিছু বলবো না, তবে তোমাদের একটা ধারণা দিই। ধরো আমাদের যেই স্যারে, যে আমরা তো 4 জন পড়াচ্ছি তোমাদেরকে, হ্যাঁ,
ধরো প্রথম অধ্যায়ে একজন পড়াইছেন, তারপর হাইড্রা আমি পড়াচ্ছি, এরপরে ঘাস ফড়িং আরেকজন পড়াচ্ছেন, রুই মাছ মনে আরেকজন পড়াচ্ছেন, এভাবে ভাগ করে সবাই এক একজন এক একটা পড়াচ্ছেন। তো যিনি যতটুকু পড়াচ্ছেন মানে শেষ করেছেন ইতিমধ্যে, হয়তো এর মধ্যেই সিলেবাসটা আসবে আর কি। তারপর তোমরা কনফার্ম জানতে পারবে, তোমাদের গ্রুপে নিশ্চয়ই এটা পোস্ট দেওয়া হবে। ঠিক আছে, এই সিলেবাসের ব্যাপারে এটা একটা ভালো কথা বলছো। আর রেকর্ডেড ক্লাসটাকে দিতে দিবেন না? রেকর্ডেড ক্লাস মানে যে আজকে যেটা নিচ্ছি এটা, এটা হ্যাঁ সময় পেলে দিব। কিন্তু মানে একই ক্লাস দুইবার করা, দেখো তোমরা উচ্চ মাধ্যমিকে পড়ো, তোমাদের কিন্তু এক ক্লাস দুইবার করার সময় নাই। খেয়াল রাখবা, আমি যে এখন ক্লাসটা নিব, তুমি তোমার প্রয়োজনীয় নোট তুমি এখনই খাতায় উঠে নিবা, যাতে ক্লাসটা দ্বিতীয়বার আর দেখতে না হয়, কারণ দ্বিতীয়বার দেখা মানে কি আরো 1 ঘন্টা যাবে। তো 1 ঘন্টার সময় তুমি কিন্তু অন্য একটা সাবজেক্ট পড়তে পারবো। ঠিক আছে, তো আসলে আমরা চলন তো বুঝতেই পারছো। চলন, আমরা কিন্তু যে কোনো প্রাণী আহ, আমাদের আজকের পড়ার বিষয় হচ্ছে এটা, চলন। সরি, এই যে টপিকসটা আমরা আজকে পড়াচ্ছি, এটা তোমার পরীক্ষার দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে যে দুই একটা টপিক্সের উপর প্রশ্ন হয় বারবার, তার মধ্যে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ, ভালো এবং সহজ, এবং খুবই সহজ। তোমরা যদি ভালো করে মনোযোগ দাও, তাহলে এখনই তোমাদের এটা মুখস্থ হয়ে যাবে বা মাথায় আটকে যাবে। প্রথমত চলন জিনিসটা কি? উদ্ভিদরা কিন্তু চলাচল করে না, প্রাণীরা চলাচল করে সাধারণত, তবে সব প্রাণীরা আবার চলাফেরা করতে পারে না। ঠিক আছে, আচ্ছা তোমরা আমাকে একটা প্রাণীর উদাহরণ দাও যারা চলাফেরা করে না। প্রাণীরা কিন্তু সাধারণত চলাফেরা করতে পারে, বাট কিছু কিছু প্রাণী আছে যারা চলাফেরা করে না। কেউ জানো? জানলে মাইকটা অন করে আমাকে বলো, কোন প্রাণী চলাচল করে না? চলাচল মানে স্থান ত্যাগ করে না আর কি, বা চলাচল অক্ষম। কেউ জানো? আচ্ছা আমি বলে দিচ্ছি, হ্যাঁ, পরিফেরা যে পর্ব তোমরা পড়ছো, পরিফেরা পর্বের প্রাণীরা চলাফেরা করতে পারে? পরিফেরা, আচ্ছা চ্যাট বক্সে লেখো, পরিফেরা পর্বে তোমরা যে পড়ছো, পরিফেরা পর্বের প্রাণীরা কি চলাফেরা করতে পারে? কেউ কিছু লিখছো না? হ্যাঁ, না আচ্ছা কেন পারে না? এই যে না লিখতেছে, হ্যাঁ গুড। এখন শুনো, কেন পারে না? তার কারণ হচ্ছে তাদের চলনের অঙ্গ নাই। অর্থাৎ যে অঙ্গ দিয়ে তারা চলাফেরা করে, সেই চলাচলের কোনো অঙ্গ তাদের নাই। যেমন আমাদের চলাচলের অঙ্গ হচ্ছে আমাদের পা। হুম, হাতও কিন্তু হেল্প করে, যেমন পানিতে যদি চলাফেরা করতে চায় তাহলে হাতও কিন্তু চলন অঙ্গ, ঠিক না? আর আমরা এমনি হাঁটাচলা করতে হাতের অতটা ভূমিকা নেই, পা দিয়ে সাধারণত আমরা চলি। আমাদের পা হচ্ছে আমাদের চলন অঙ্গ। এই চলন অঙ্গ আবার এক এক প্রাণীতে এক এক রকম হতে পারে। যেমন কারো কারো ক্ষেত্রে প্লাজা হচ্ছে চলনাঙ্গ, কারো কারো ক্ষেত্রে সিলিয়া চলনাঙ্গ, কারো কারো ক্ষেত্রে ডানা, যেমন পাখি প্রজাপতি, এদের ক্ষেত্রে ডানা হচ্ছে তাদের চলনাঙ্গ বা পাও আছে তাদের, ডানাটার ভূমিকা এটা বেশি। তো যাদের আহ, বেশিরভাগ প্রাণীদের কিন্তু চলাফেরা করতে পারে, কারণ তাদের চলনাঙ্গ আছে। এখন প্রশ্ন হচ্ছে কেন চলাচল করবে? যেমন আমরা কেন তুমি একদিন তোমার একদিন এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, এটার বেসিক কতগুলো কারণ আছে। এক নম্বর হচ্ছে খাদ্য সংকট। প্রাণী খাবারের জন্য, যেমন খাবার খেতে যাও, তোমাকে যদি রান্না তখন তো তোমাকে, হ্যাঁ, এটা হলো আত্মরক্ষা। আত্মরক্ষা প্রয়োজনে আমাদেরকে চলাফেরা করতে হবে। যদি আমরা চলাফেরা করতে না পারি, তাহলে কিন্তু আমাদের শত্রু যারা তারা আমাদেরকে, একটা বাঘ বা একটা সাপ তোমাকে কামড়, তুমি যদি পা না থাকতো তোমার, তাহলে তুমি তো আর হাঁটতে পারতে না, দৌড় দিতে পারতে না, তাহলে তো ওই কুকুর তোমাকে কামড় দিয়ে ফেলতো। এখানে আত্মরক্ষার তাগিদে প্রাণীরা চলাফেরা করে। উদ্দীপনায় সাড়া দেওয়া, মনে করো একটা জায়গায় তুমি বসে আছো, এখানে প্রচুর গরম, অনেক গরম প্রচন্ড তাপ,
তখন আমরা কি করি, তখন আমার একটা উদ্দীপক শিখাচ্ছে, তুমি কি করলা, বাসা থেকে শুনলা, তুমি গান শোনার জন্য চলে গেলা, তাহলে ওই গানটা হচ্ছে একটা উদ্দীপনা, উদ্দীপনার সারা দিয়ে তুমি গান শুনতে চলে গেলা। এরপর হচ্ছে প্রজনন। প্রজনন ওই যে মহিলার কাছে চলে, মহিলা পুরুষের চলে যায়, এই ধরনের নানা কারণে প্রাণীর এক জায়গা থেকে আরেক জায়গায় চলাফেরা করে। আমাদের অনেকে সাউন্ড তো আসসালামু আলাইকুম স্যার। স্যার সাউন্ড আসতেছে। আসতেছে। হ্যাঁ, তো অনেকে যে জি, বলতে সাউন্ড আসতেছে না, এই যে সাউন্ড আসতেছে বলতেছে, আমার বলতেছে আর আমার মাঝে নেটওয়ার্ক স্টেবল। মাঝে সাউন্ড আটকে যাচ্ছে। ও, এটা ওই নেটওয়ার্কের কারণে হতে পারে। হ্যাঁ, এমনি কিন্তু সিস্টেম ওকে, যে অনেকে কিন্তু শুনছে। যাই হোক, এখন দেখো, এই আমার আবার বলি, এই যে চলনের মধ্যে এখানে কিন্তু তোমরা কতটুকু পড়বে, কতটুকু বাদ দেবে, বা কোন জিনিসটা সিকিউর জন্য পড়তে হবে, কোন জিনিসটা এমসিকিউর জন্য পড়তে হবে। সিকিউর জন্য পড়ার এমসিকিউর জন্য পড়া কিন্তু একটু ডিফারেন্ট। হ্যাঁ, তো এই জায়গাতে কিন্তু একটু ব্যাপার আছে। এখানে অনেকগুলো চলনের পদ্ধতি আছে, সবগুলো পদ্ধতি কিন্তু তোমার সিকিউর জন্য গুরুত্বপূর্ণ নয়। শুধুমাত্র দুইটা সিকিউর জন্য পড়বে, একটা হচ্ছে যে লুপিং। এটা এটা একটু নোট ডাউন করে রাখো। এই জিনিসগুলো না জানার কারণে স্টুডেন্টের রেজাল্ট ভালো করে না, বুঝতে পারছো? সমানে মুখস্থ করতে থাকে, যে লেবারের মতো সমানে পড়ে, কিন্তু এইটা আর আরেকটা আমি দেখা দিচ্ছি, এটা সমাজ সলভিং। এই যে এটা, এই দুইটা হচ্ছে তোমার সিকিউর জন্য, লিখে রাখো সিকিউর জন্য এই দুইটা, এর বাইরে সিকিউতে কোনোটা আসবে না। ওকে, তারপরে আরো যে পদ্ধতিগুলো আছে, দেখো আমি এখানে কিছু লিখিও নাই। হ্যাঁ, হাঁটা, ভাষা, সাঁতার, আরোহণ, এই পদ্ধতিগুলো হচ্ছে তোমার এমসিকিউর জন্য করতে হবে। খেয়াল করো, জন্য করতে হবে, কেমন? তাহলে লুপ, এখন শোনা যাচ্ছে? তাই লুপিং ওই ধরনের আছে। যেমন এটা, এটা হচ্ছে একটা হাইড্রা। সে মনে করো দাঁড়িয়ে আছে, এখন তার পাশে হয়তো কোনো খাবার আছে, অথবা কোনো শত্রু আছে তার পাশে, অথবা যে তাহলে তাকে কি করতে হবে, শরীরটা সেকেন্ড ইয়ার ক্লাস নিচ্ছি, কেউ কিন্তু এত অভিযোগ করে না, মাঝে মাঝে হয়, কিন্তু আজকে কি বেশি হচ্ছে, যখন লিখতেছে ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল। আজকে মানে বেশি করতে, অন্য দিন কিন্তু এরকম কেউ বলে নাই। যাই হোক, এখন দেখো এই যে এই যে হাইড্রা, আমরা যদি বাঁকা হতে চাই, বা তুমি যখন বাঁকা হও, তোমার দেহের কোন অঙ্গ বা কোন টিস্যু তোমাকে সাহায্য করে বাঁকা হতে, একটু চ্যাটে লেখো, চ্যাট বক্সে লেখো। আমাদের দেহের, আমরা যখন বাঁকা হই তখন কোন জিনিসটা আমাদেরকে বাঁকা হতে সাহায্য করে আমাদের দেহের? কেউ যদি পারো চ্যাট বক্সে লেখো। আমরা যখন বাঁকা হই, যে হাঁটাচলা করি, দৌড়াই, হ্যাঁ,
মুভমেন্ট করি তখন আমাদেরকে কি একটু সহজ করে দিই, আমাদেরকে অস্থি হেল্প করে না পেশি? এর দুটোর মধ্যে একটা বলো। গুড, এই যে লিখছে পেশি, এই যে পাওয়া গেছে পেশি। তাহলে হাইড্রা যেরকম এরকম অনেক ধন্যবাদ তোমাদেরকে। হাইড্রা যখন এরকম বাঁকা হবে তখন তারও তো নিশ্চয়ই পেশি বা পেশির মতো কিছু একটা হেল্প করবে, আর তার তো পেশি নাই আসে, তার কিন্তু কোনো টিস্যু নেই, হাইড্রার দেহে কোনো কি নাই, হাইড্রা হলো দ্বিস্তরী প্রাণী, ঠিক না? অঙ্গ টঙ্গ কিছু নেই, তাহলে তার পেশির মতো তার কোন জিনিসটা তাকে হেল্প করে তাকে বাঁকা হওয়ার জন্য? আমি এটা প্রথম ক্লাসে থেকে পড়াইছিলাম, বিভিন্ন ওই যে কোষ সম্পর্কে পড়াইছিলাম ওই যে তোমাদের ফেসবুক পেজে। তাহলে হাইড্রার ক্ষেত্রে আমাদের দেহে পেশি কাজটা করে, হাইড্রার দেহে এটা কি করে সেটা লেখা হবে। আমাদের দেহে পেশি যে কাজটা করে সেই কাজটা হাইড্রা থেকেই করে, তার নাম কি? আচ্ছা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে পেশি আবরণী কোষ। আমাদের একদম হাইড্রা অধ্যায়ের প্রথম দিকে কতগুলো কোষ আছে, কোষের কাজ টাজ লেখা আছে, হ্যাঁ। তো এই যে বাঁকা হচ্ছে, এটা হচ্ছে তার এই পেশি আবরণী কোষের সংকোচন প্রসারণের কারণে সে কি হচ্ছে, সংকোচনের ফলে সে একটু বাঁকা হচ্ছে। বাঁকা হয়ে সে কিগুলো দেখো, এই যে কোর্সিকা, এই যেগুলোকে বলে কোর্সিকা, হ্যাঁ, এই যে কোর্সিকা, কোর্সিকা দিয়ে কি করলো, কোর্সিকা গুলোকে এই পাদচাকতি, এই পাদচাকতি মানে কি, যে হাইড্রা তো পানিতে থাকে, ঠিক না? তো পানিতে যখন সে থাকে, আমরা না রাস্তা দিয়ে চলি, মাটির উপর দিয়ে চলি, সে কিছুর উপর দিয়ে চলবে। পানিতে থাকলে তো কোনো একটা যে জিনিসটা, কোনো একটা পাতা বা কোনো একটা ঢাল বা কোনো একটা কিছুর উপরে সে কি করে, অবলম্বন করে দাঁড়ায়। এই জিনিসটাকে বলা হয় ভিত্তি বা ভিত্তি। আর হাইড্রার যে গোড়ার যে অংশটা, যেটা এই ভিত্তির সাথে লেগে থাকে, এটাকে বলা হয় পাদচাকতি, ঠিক আছে? এখন দেখো, সে যখন বাঁকা হয় তার ওই যে কোর্সিকা গুলোকে কি ভিত্তিকে স্পর্শ করে। তার মানে কি, এখানে সে যখন ভিত্তিকে স্পর্শ করলো, এই দেখো এরকম, এটাকে বলা হয় লুপ। তোমরা এই লুপ শব্দটার সাথে পরিচিত আছো কিনা আমি জানি না। লুপ মানে হচ্ছে ধর আমরা যখন একটা দড়ি বা সুতো দিয়ে একটা গিট দিব, হ্যাঁ, এরকম এরকম করে দিলাম, তাহলে এটা বলে একটা লুপ। তাহলে এখানে একটা লুপ তৈরি হয়েছে, দেখো যখন হাইড্রা বাঁকা হয়ে কোর্সিকার সাহায্যে তার ভিত্তির সাথে ভিত্তিকে স্পর্শ করছে, তখন এখানে একটা লুপ তৈরি হয়েছে। মানে এই জিনিসটাকে একটা লুপ বলে আর কি। এটা না বুঝলে প্লিজ বলবা, লুপ জিনিসটা বুঝছো কিনা, এটাই বুঝার বিষয় এখানে। লুপ, এই যে একটা লুপ হয়েছে, কেমন লুপ। এরপর লুপ তৈরি হওয়ার পর সে কি করবে, আস্তে করে তার এই পাদচাকতি যেটা, এই যে এটা, এই পাদচাকতিটা কি করবে, সে এদিকে একটু টেনে নিয়ে আসবে। দেখো এই টেনে নিয়ে আসছে, তাহলে যতটুকু পাদচাকতিটাকে সে সামনের দিকে নিয়ে আসছে, মানে তার গতিমুখের দিকে যেদিকে সে যাবে, সেদিকে যতটুকু পাদচাকতিটাকে যতটুকু সে টেনে আনছে, অতটুকু হচ্ছে তার একবার প্রতিবার লুপিং এ অতিক্রান্ত দূরত্ব। এরপর সে সোজা হয়ে দাঁড়িয়ে যাবে। দেখো অনেক সহজ, কিন্তু বিষয়টা আমি আবার বলি। হাইড্রা যেদিকে যাবে, মানে যেদিকে যে ডিরেকশনে সে মুভ করবে, সে ডিরেকশনের দিকে সে কি করে, তার পেশি আবরণী কোষকে সংকুচিত করে বাঁকা হয়। বাঁকা হওয়ার পরে সে কি করে, কোর্সিকার সাহায্যে তার ভিত্তিকে স্পর্শ করে। স্পর্শ করার পর তার পাদচাকতিটাকে তার গতিমুখের দিকে কি হয়, টেনে নিয়ে আসে। এই টেনে নিয়ে আসছে মানে কি, যতটুকু সে টেনে আনছে তার পদচাকতিটাকে, ওই অতটুকুই সে এক প্রতিবার লুপিং এ দূরত্ব অতিক্রম করছে। এরপর সে সোজা হয়ে দাঁড়িয়ে যায়। এরপর এই একই প্রসেস বারবার রিপিট করে। তার মানে এইটাই হচ্ছে এখানে মূলত এটাই, ঠিক না? মানে লুপ তৈরির মাধ্যমে হাইড্রা কি করে চলাফেরা করে, এই কারণে এই প্রসেসটার নাম হচ্ছে লুপিং, ঠিক আছে? আমাদের লুপিং এই আর কিছু না, ইটস ভেরি সিম্পল। তোমরা চাইলে ছবি দেখে দেখে নিজের ভাষায় লেখার চেষ্টা করবে, কেমন? এখন তোমাদের এই লুপিং নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। লুপিং নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে মাইক অন করে জিজ্ঞেস করতে পারো। যদি না থাকে আমরা সমাজ সল্টিং এ যাব। এবার আসলে সমাজ সল্টিং এ দেখো এতটুকু পর্যন্ত, লুপিং এর এতটুকু পর্যন্ত সমাজ সল্টিং এর সেম, তাহলে ডেসক্রিপশনও সেম হয়ে যাবে। তাহলে হাইড্রা যেদিকে যাবে সেদিকে তার যে পেশি আবরণী কোষ, সেগুলোর সংকোচন প্রসারণের মাধ্যমে সে কি হবে, বাঁকা হবে। বাঁকা হয়ে সে তার কোর্সিকার সাহায্যে ভিত্তিকে স্পর্শ করবে। ভিত্তি, ভিত্তি মানে কি, পাতা, ডাল, যে কোনো কিছু, মানে যেটার উপর সে দাঁড়াবে। এটা পুকুরে তো কত কিছুই থাকে, যাই থাকে, যেটার উপর সে দাঁড়াবে সেটাই তার ভিত্তি।
তাহলে লুপিং এর সাথে এদের পর্যন্ত মিল আছে, তারপর এতটুকু মিল আছে। লুপিং এসে এখানে আসার পর কি করছে, সে তার পাদচাক থেকে সামনের দিকে নিয়ে আসছে, এখানে সেটা করবে না, সে কি করবে, পাদচাক থেকে ভিত্তি থেকে মুক্ত করে ভিত্তি থেকে বের হয়ে তার উল্টো হয়ে দাঁড়াবে সে, অর্থাৎ পাদচাকতিটা উপরের দিকে নিয়ে যাবে, পাদচাকতিটাকে দেখো উপরের দিকে নিয়ে গেছে। আর লুপিং এ কি করছে, পাদচাকতিটাকে একটু এদিকে সরে আনছে, এখানে সে কি করছে, পাদচাকতিটাকে ছেড়ে দিয়ে উপরের দিকে নিয়ে গেছে, অর্থাৎ উল্টো হয়ে ডিগবাজি, ডিগবাজি ওই যে বাচ্চারা অনেক সময় খেলে ডিগবাজি, ডিগবাজি হয়ে গেছে, মানে কর্ষিকা থাকবে নিচের দিকে, পাদচাকতি চলে যাবে উপরের দিকে। এরপর আবারও সে তার এদিকের এই যে এদিকে পেশিয়াবরণ কোষকে সংকুচিত করে আবার পাদচাকতিটাকে কি করবে, সে ভিত্তির সাথে লাগিয়ে দেবে, লাগিয়ে দেওয়ার পরে সে আবার কি করবে, সোজা হয়ে দাঁড়াবে, অর্থাৎ সম্পূর্ণ উল্টে গিয়ে আর কি, উল্টে গিয়ে সে দাঁড়াবে। এইটা হচ্ছে সমারসল্ট, মানে জাস্ট একটা ডিগবাজি, বাচ্চারা যে ডিগবাজি দেয় সেটাই। এখন দেখো এই দুইটা পদ্ধতি কিন্তু সহজ এবং চিত্র দেখে তুমি ডেসক্রাইব করতে পারবে, কোনোভাবে এগুলো মুখস্থ করবে না, কেমন? কারণ এখানে পরীক্ষায় উদ্দীপক দিয়ে বিভিন্ন ভাবে ঘুরিয়ে টিরিয়ে প্রশ্ন আসতে পারে, তোমরা যদি মুখস্থ করো আনসার করতে পারবে না। এক্ষেত্রে তুমি তোমার ওন ল্যাঙ্গুয়েজে লেখার চেষ্টা করবে বা শেখার চেষ্টা করবে। এখন এই দুটো পদ্ধতির মধ্যে তোমরা একটা পার্থক্যটা কেউ কি ধরতে পারছো, আমাকে একটু বলো তো। আমরা এখন পার্থক্য নিয়ে আলোচনা করব, এই দুটোর পদ্ধতির মধ্যে কোনো পার্থক্য তুমি দেখতে পাচ্ছ কিনা, যদি কেউ বুঝতে পারো একটু মাইকটা অন করে আমাকে বলো। লুপিং চলনে হাইড্রার লুপের পরে এটা পলচাক থেকে কিছুটা সামনের দিকে এগিয়ে নিয়ে এসেছে, আর এখানে উল্টে দিচ্ছে, আচ্ছা এটা তো আর সমারসল্টিং এটা উল্টে দিছে। গুড, এটা একটা ঠিকই বলছো, কিন্তু এখানে আরেকটা বিষয় দেখো, লুপের সংখ্যা একটা গুরুত্বপূর্ণ পার্থক্য। দেখো লুপ, তোমরা দেখবে যে অবজেক্টিভ আসতে পারে লুপিং এ কয়টা লুপ গঠিত হয় বা সমারসল্টিং এ কয়টা লুপ গঠিত হয়, অথবা এই প্রশ্নটা কিন্তু সরাসরি পরীক্ষায় নাও আসতে পারে। পরীক্ষা আসবে কিভাবে, যে দুইটা চলনের মধ্যে তুলনা করো, হ্যাঁ, তখন কিন্তু তোমরা কিন্তু আমরা দেখছি ভিক্টোরিয়া কলেজ অতীতেই আমাদের এখানে তো সবাই ভালো স্টুডেন্ট, গোল্ডেন এ প্লাস পাওয়া, কিন্তু বিলিভ ইট অর নট 99% স্টুডেন্ট কিন্তু এইগুলো সৃজনশীল প্যাটার্নে আনসার করতে পারে না, বুঝতে পারছো? এটা কিন্তু একটা তোমরা যারা পড়ো আমি তোমাদেরকে বলি, তোমরা এই জিনিসটা একটু বেশি কাজ করবে। দেখো ভিক্টোরিয়া কলেজে 450 স্টুডেন্ট সবাই কিন্তু গোল্ডেন এ প্লাস পাওয়া, এটা তোমাদের একটু সাবধান করার জন্য বলছি, হতাশ হওয়ার জন্য না। সবাই কিন্তু এ প্লাস আর পায় না, মানে অতীতে দেখা গেছে হয়তো অর্ধেক পায় বা 1/3 বা বাকিরা কেন পায় না, এর মধ্যে অনেক কারণ থাকতে পারে। মধ্যে একটা কারণ হচ্ছে সৃজনশীল সিস্টেমের সাথে তারা অ্যাডাপ্টেড না, সৃজনশীল সিস্টেমে লিখতে জানে না। তো এখানে যখন তুলনাটা আসবে সেক্ষেত্রে কিন্তু দেখবে যে লেখাটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। তো ওরা কি করে, ওই বই থেকে যেভাবে শিখে আসে ওইটা লিখে দেয়, ওটা লিখতে হবে না, তোমাকে আনসার করতে হবে অ্যাকর্ডিং টু কোশ্চেন, অ্যাকর্ডিং টু কোশ্চেন আনসারটা দিতে হবে। তাহলে এখানে দেখো এই তুলনার কথা যখন আসবে, তুলনা মানে কি আমাকে একটু বলতে পারবা, তুলনা মানে কি? অথবা একটু সহজ করে, তুলনা এবং পার্থক্যের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা কে একজন বলবে? তুলনা এবং পার্থক্যের মধ্যে অনেক সময় আসতো তারা লুপিং এবং সমারসল্টিং এর মধ্যে পার্থক্য লিখো, লুপিং এবং সমারসল্টিং এর মধ্যে তুলনা লিখো, এই দুটো প্রশ্নের মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা? স্যার তুলনা বললে স্যার যে দিকগুলি সেম ওইগুলো লিখতে হবে। হ্যাঁ গুড, অর্থাৎ সাদৃশ্য এবং বৈসাদৃশ্য দুইটাই আসবে। আর পার্থক্য বললে শুধুমাত্র ডিফারেন্স গুলো লিখতে হবে, মানে বৈসাদৃশ্য গুলো লিখতে হবে, সেক্ষেত্রে সাদৃশ্য গুলো লেখা যায় না। তো এক্ষেত্রে আবার লেখার ক্ষেত্রে কতগুলো কৌশল আছে। তোমরা অনেক সময় গাইড বা বিভিন্ন কোচিং সেন্টারের শিটটি পড়ে ওই পার্থক্য লিখে দেয়, ওই যে আমি বললাম 99% পারে না, কেন পারে না? এই ধরো এই প্রশ্নটা যদি আমরা পরীক্ষা দিই যে এই দুটো চলনের মধ্যে তুলনা লেখো, 99% কি করে, পার্থক্য লিখে দেয়। যেমন এই যে এই ছেলে যেটা বললো সে কিন্তু বুঝতে পারছে তুলনা মানে এখানে সাদৃশ্য কথাগুলো আনতে হবে, সাদৃশ্য আসবে কম, পার্থক্য আসবে বেশি। ধরো 90 থেকে 95% বৈসাদৃশ্য লিখবে, হ্যাঁ, আর সাদৃশ্য লিখবে একটু সামান্য অল্প, সাদৃশ্য থাকেও কম। এ ধরনের প্রশ্নগুলোর ক্ষেত্রে সাদৃশ্য থাকেও কম। তো একটু প্রথমে সাদৃশ্যটা লিখে তারপর তুমি বৈসাদৃশ্য দিকে যাওয়া বা ডিফারেন্সের দিকে যাবে আর কি, হ্যাঁ। তো এক্ষেত্রে আমরা তখন বুঝে গেছি ছেলেটা প্রশ্নটা বুঝছে। কিন্তু এখন কেউ যদি সাদৃশ্য না লেখে, ওই যে গাইড থেকে বা ওই যে কোচিং সেন্টারের শিট থেকে লিখে দেয়, পার্থক্য লিখে দেয়, তখন তো আপনার প্রথমে বুঝে গেলাম সে তো প্রশ্নই বুঝে নেয় এবং উত্তর তো হয় নাই, ঠিক না? তো এগুলো আস্তে আস্তে তোমরা 2 বছর 2.5 বছর চেষ্টা করার পরও ঠিকভাবে আসে না, চেষ্টা করতে হয়, অনেকে তো চেষ্টাই করে না, ওই যে এগুলো মুখস্থ হয়ে চলে আসতেছে। এক্ষেত্রে কিন্তু তোমরা এই কারণে কিন্তু মিস করে এই ক্লাসগুলো, হ্যাঁ। কারণ এক্ষেত্রে কি হয়, ধরো কেউ ডিফারেন্স লিখে দিল, তুলনা লিখলো না, সে বুঝে নাই, তখন আমরা তাকে কি করবো, তাহলে তো পুরো নম্বর দেওয়া যাবে না, হয়তো অর্ধেক নম্বর পাবে। এভাবে কমতে কমতে একটা সময় সে আর এই ক্লাসটা পায় না। এটা হচ্ছে একটা
কারণ আর কি আমার মনে হয় আরো অনেক কারণ আছে, এগুলো হয়তো তোমাদেরকে যখন আবার সরাসরি ক্লাসে যাব আমি ওই যে পাওয়ার পয়েন্টের মাধ্যমে দেখাবো, আগের যারা লিখছে তাদের খাতাও দেখাবো, আবার তোমরা যখন পরীক্ষা দেবে তোমাদের খাতাগুলো কিন্তু আমি এগুলো দেখাই দিই, এই যেগুলো প্রবলেম গুলো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটা এই দুটোর মধ্যে একটা বেসিক ডিফারেন্স পেলাম কি ছবি দেখে, যে এটা হলো কি এই যে দেখো লুপ, একটা লুপ হয়েছে, আরেকটা লুপ হয়েছে, লুপ 1 লুপ 2, আর এখানে লুপ হচ্ছে একটা। তাহলে আমরা একটা বেসিক ডিফারেন্স পেলাম, লুপিং এর লুপ গঠিত হয় একবার আর সমারসল্টিং এর লুপ গঠিত হয় দুইবার। ওকে, এবার আরেকটা ডিফারেন্স আমি বলি, আমি তোমাদেরকে ক্লু দিই, তোমরা বলবা, হ্যাঁ মাইক অন করে বলবে, এই দুটো লুপিং এর মধ্যে কোন পদ্ধতিটা বেশি দ্রুত গতি? হ্যাঁ মনে করো এখন আমরা যখন, শোনো আমি একটা কাজ সহজ করি, যখন যখন তোমার ডাইনিং রুমে খেতে যাবা, তখন তখন তুমি একভাবে হেঁটে যাবা, আবার তোমাকে যদি একটা কুকুর মনে করো দৌড়ায়, তখন তুমি আরেকভাবে যাবা, তখন তুমি দৌড় দিবা, ঠিক না? তো এখন এই হাইড্রার ক্ষেত্রেও সে যদি মনে করে একটা এই ইয়া করে, মানে দ্রুত যেতে চায়, কোথাও দ্রুত কুইক, তখন সে কোন পদ্ধতিটা ব্যবহার করবে? স্যার স্যার দ্বিতীয়টা সমাজতন্ত্রী। স্যার। হ্যাঁ গুড, এই যে বুঝে গেছে সময়। তাহলে আমরা একটা ডিফারেন্স পাইলাম, লুপিং হচ্ছে কি ধীর গতির চলন প্রক্রিয়া, ঠিক আছে? আর হাইড্রা হচ্ছে কি দ্রুত গতির চলন প্রক্রিয়া, ঠিক না? সরি, সমারসল্টিং হচ্ছে দ্রুত গতি, তাহলে একটা ডিফারেন্স পাইলাম। এখন আসো, এখন মনে করো তোমাকে যদি বলি, তোমাদের হয়তো সবার বাসা আমি ধরে নিলাম, মনে করো ভিক্টোরিয়া কলেজে তোমাদের উচ্চ মাধ্যমিক শাখা, এখান থেকে তোমাকে বললাম যে কোনো ধরনের যানবাহন ছাড়া তুমি আমাদের ডিগ্রি সেকশনে যাবা, এখন তুমি কি দৌড়ে যাবা না হেঁটে যাবা বলো তো আমাকে? হেঁটে যাব। হেঁটে যাবা। দৌড়ে গেলে কি হবে, তুমি যেতে পারবে না, তুমি ইয়ে হয়ে যাবা, মানে হাঁপিয়ে উঠবে, ঠিক না? এই ক্ষেত্রে হাইড্রা যদি কোথাও দ্রুত মানে অনেক লম্বা জায়গায় যেতে চায়, মানে অনেক দূর অনেক পথ অতিক্রম করে, তখন সে কোন পদ্ধতি অবলম্বন করবে? সমারসেলিং করবে? তুমি তো তুমি বলছো হেঁটে যাবা, তো হাইড্রা কিভাবে যাবে আমাদের এই চলন? লুপিংয়ের মাধ্যমে যাবে। হ্যাঁ অনেক দূরে যখন যাবে, মনে করো সে একটা পুকুরে থাকে, হ্যাঁ মনে করো সকালবেলা পুকুরে হয়তো এই পূর্ব পাড়ে সে আছে, তো সেখানে এখন রাত দুপুর যখন 11টা হয়ে যায়, প্রচুর রোদ পড়ে, প্রচুর রোদ পড়লে কি হয়ে যায়, পানিটা গরম হয়ে যায়। এখন সে কি করবে, সে পশ্চিম পাড়ে চলে আসবে, কারণ ওখানে ছায়া আছে। তো এখন সে কিভাবে যাবে, সে সমারসল্টিং এ আসলে সে তো আসতে পারবে না, সে হয়রান হয়ে যাবে, শক্তি নিঃশেষ হয়ে যাবে, সে একটু কিছুক্ষণ সমারসল্টিং করার পর সে উইক হয়ে যাবে, সে তো আর যেতে পারবে না। অর্থাৎ সে যখন অনেক দূর যাবে, লম্বা পথ যাবে, তখন সে ব্যবহার করবে কোনটা? লুপিং। আর যখন তাকে কোনো শত্রু আক্রমণ করবে অথবা কোনো খাবারকে সে ধরবে, হ্যাঁ কাউকে সে খাবে, তখন সে কোনটা ব্যবহার করবে? সমারসল্টিং, কুইক, তাকে ধরতে হবে অথবা পালাইতে হবে, তখন সে সমারসল্টিং ব্যবহার করবে। তাহলে আমরা কয়টা পারলাম? 3টা। লুপিং এ একবার, সমারসল্টিং এ 2বার। আর লুপিং এ হচ্ছে ধীর গতির চলন প্রক্রিয়া, আর সমারসল্টিং হচ্ছে দ্রুত গতির চলন প্রক্রিয়া। লুপিং হচ্ছে লম্বা দূরত্ব, অনেক দূরে যখন সে যাবে তখন সে লুপিং এ যাবে। আর আর সমারসল্টিং কখন? খুব কাছাকাছি, অর্থাৎ যখন সে কোনো শত্রুর হাত থেকে বাঁচতে যাবে অথবা কোনো খাবারকে ধরতে যাবে। সে তো আবার কি, হাইড্রার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে সে কিন্তু মাংসাশী প্রাণী, হ্যাঁ ছোট হইতে পারে, সে কিন্তু মাংস ছাড়া খায় না, খেয়াল রাখবে, এটা কিন্তু অবজেক্টিভে আসে। হাইড্রা কি ধরনের প্রাণী? মাংসাশী প্রাণী, অন্য প্রাণীকে খায়। তো অন্য প্রাণীরা তো ওই যে মুভ করতে পারে, ওরা তো দৌড় দিতে পারে, তো ওকে খাবে কিভাবে? তাহলে ওকে দ্রুত গতিতে না ধরলে তো সে তো আর না খেয়ে থাকতে হবে। এ কারণে সে যখন খাবার খায় তখন তাকে সমারসল্টিং ব্যবহার করতে হবে। আমি কিন্তু কথাগুলো বলতেছি, এগুলো তুমি না জানো ঠিকভাবে, এই লুপিং সমারসল্টিং তুমি শিখে যাবা, পরীক্ষার হলে যে লুপিং সমারসল্টিং আসছে বুঝতেই পারবা না, ঠিক আছে? কারণ আমরা উদ্দীপক দেবো ওইভাবে, বলবো যে মনে করে, এমন বলবো যে হাইড্রা একটা, মনে করো ওই যে জুপ্লাঙ্কটনকে, তার পাশে একটা জুপ্লাঙ্কটন ছিল, সেই জুপ্লাঙ্কটনকে দড়ি খায়, তার বলবে উদ্দীপক বললে কিন্তু প্রাণীটি খাওয়ার ক্ষেত্রে হাইড্রা যে পদ্ধতিতে চলে সেই পদ্ধতিটি ব্যাখ্যা করে। এখন তুমি যদি না জানো হাইড্রা দ্রুত গতিতে কোথায় ব্যবহার করে, ধীর গতিতে কোথায় ব্যবহার করে, বা কোনটা ধীর গতি কোনটা দ্রুত গতি, তুমি কিভাবে আনসার করবে? অথচ তুমি তো আনসার জানো, এটা পসিবল হবে না। এই জায়গাগুলোতে মারাত্মক উইকনেস স্টুডেন্টদের মধ্যে। আমি জানি না, তোমরা তো ক্লাস 6 থেকে সৃজনশীল পড়ে আসছো, কোথাও উইকনেস আমি জানি না। এইগুলোতে মারাত্মক উইকনেস, এগুলো নিয়ে তোমরা ভালো করে কাজ করবা, ঠিক আছে? আচ্ছা, আরো ডিফারেন্স আছে কিন্তু। এখন দেখো তো কোন পদ্ধতিতে অধিক শক্তি খরচ হবে? হুম, সমারসল্টিং, অবশ্যই সমারসল্টিং বেশি শক্তি খরচ হবে, কারণ সে এখানে দ্রুত কাজ করে, হ্যাঁ লাফি লাফি কাজ করে। এখানে অবশ্যই যেমন আমরা দৌড়ালে যেরকম শক্তি বেশি খরচ হয়, হাঁটলে কম হয়, অনুরূপ ভাবে একই কথা।
এটা দুটো, একটা হচ্ছে দৌড় আর একটা হচ্ছে হাঁটা। আমাদের সাথে যদি তুলনা করি তাহলে দেখবে অনেক কিছু তোমার ক্লিয়ার হয়ে যাবে, মনে থাকবে, অনেক কিছু মনে থাকবে। লুপিং কে আমাদের সাথে তুলনা করবা হাঁটা, আর সামারসোল্ডিং কে আমাদের সাথে তুলনা করবো আমরা দৌড় দিই, তাহলে দেখবে যে ডিফারেন্স গুলো তোমার মাথায় চলে আসবে। আচ্ছা, আমরা তো কিছু ডিফারেন্স নিয়ে আলোচনা করছি, আমরা একটু যাই। আচ্ছা, একটা ভিডিও দেখি তার আগে। হ্যাঁ, একটা ভিডিও দেখি। আমরা যে পদ্ধতিটা পড়ালাম, এইটা এই প্রসেসটা একটু ভিডিওর মাধ্যমে আমরা দেখি। একটু ওয়েট করতে হবে। ওই যে ইনস্ট্রাকশনটা বাংলা ইংলিশে দিচ্ছে, কেমন তোমরা কি সাউন্ড শুনতে পাচ্ছ? যে ভিডিও সাউন্ড কি শোনা যাচ্ছে? না স্যার। স্যার। আচ্ছা, রাখো। এটা ইংলিশে হবে, সাউন্ডটা ইংলিশে যাবে। ওকে। Following types: expansion and contraction. Hydra attached. হ্যাঁ, ওই যে ভিডিওর সাউন্ডটা কি শোনা যাচ্ছে এখন? জি স্যার। ওকে, এখন শোনো, এখানে ইংলিশে বলবে। আমি তোমাদের অলরেডি তো আমি ব্যাখ্যা করে দিয়েছি, তোমরা দেখলে বুঝতে পারবা। আর সাউন্ডটা ইংলিশে, ভিডিও তো আর আমি তৈরি করতে পারবো না, ইন্টারনেটের ভিডিও। তারপর আমি তোমাদেরকে বুঝিয়ে দিব, কেমন? তোমরা একটু To a দেখো। substratum in water frequently expands and contracts itself at intervals. This behavior of Hydra is called contraction burst. It is এটা আমরা initiated. যেটা বলছিলাম, হাইড্রা যেদিকে যাবে সেদিকে যাওয়ার জন্য তার কি পেশি আবরণী কোষগুলোকে সংকোচন প্রসারণ করবে, ঠিক না? এই সংকোচন প্রসারণটা মূলত এখানে দেখাচ্ছে। By a pacemaker located near the base of hypostome. These movements helps to bring food organisms in contact with tentacles, which are waved all around in water. Also, contraction of one side and elongation of other side of body or tentacles result in the bending and swaying movements which assist in the capture of prey. এই দেখো, Looping. Hydra moves one plus to another in search of food. Generally, the body first extends and then bends over so that the tentacles attach to the substratum. এখানে দেখো সে কি করছে, যেদিকে যাবে সেদিকে কি করছে, সে তার ওই যে পেশি আবরণী কোষের সংকোচন প্রসারণের মাধ্যমে দেহকে বাঁকা করছে। বাঁকা করে ওই যে কোর্সিকা বা টেন্টাকলের সাহায্যে ভিত্তি বা ইংলিশে বলে সাবস্ট্রেটামকে আঁকড়ে ধরছে বা স্পর্শ করছে, কেমন? The এরপর কি help করে of দেখো, adhesive glutinant nematocyst. Then the pedal disc detached from substratum and brought up closer to crown of tentacles and then attached. Now tentacles এখন কি করছে, সে তার পাদচাকতিটাকে কি করছে, গতিমুখের দিকে সরিয়ে নিয়ে আসছে, এবং যতটুকু সরিয়ে আনছে অতটুকুই হচ্ছে তার প্রতিবার লুপিং এ অতিক্রান্ত দূরত্ব। loosen and body becomes erect again. The whole process, which is repeated oftentimes and appears like a series of looping movements of a caterpillar. Somersaulting. Hydra somersault like a gymnast. The tentacular end is brought forward and attached to this substratum. The pedal disc moved upwards, thus causing Hydra to an inverted posture. Now, pedal disc is moved forward and attached to a new position. By freeing the tentacles and the again animal assume its upright position. The animal perform a series of somersaults by repeating the process. Following types: expansion and contraction. Hydra. আচ্ছা, ভিডিও শেষ। হ্যাঁ, এখন
কেমন ভিডিও দেখে কিছু বোঝা গেছে? ভিডিও কি আবার চালাবো নাকি? স্যার একটা আরে, কোশ্চেন করি। হ্যাঁ হ্যাঁ ইয়েস। স্যার হাইড্রা খাদ্য গ্রহণের সময় কোনটা অবলম্বন করবে? খাদ্য গ্রহণ মানে কি? খাদ্য ধরা। গ্রহণ তো আরেক জিনিস। গ্রহণ করতে তো আর চলাফেরা করার দরকার নেই, সে তো শুধু চাবাবে। যখন সে খাবারটা ধরবে, হ্যাঁ তুমি বলো না কোনটা করবে। তুমি যদি একটা মুরগি ধরো জবে করার জন্য, কোনটা তুমি কি হাঁটি করতে পারবা? হ্যাঁ, ধরা যায় যদি ওই খাবার যদি সে টের না পায়, সেটা যদি ঘুমন্ত থাকে মরা জিনিস খায়, সে তো জীবিত জিনিস খায়। হ্যাঁ, তো জি। এটা ডিপেন্ড করবে সে কি খাচ্ছে, মানে মরা খাচ্ছে না জীবিত খাচ্ছে, বা ও যদি ওই মানে চলাফেরা করতে পারে না এমন কোন প্রাণী যদি খায়, হ্যাঁ তাহলে তো তার ওই যে লুপিং এ যথেষ্ট। কিন্তু সে খায় সাধারণত কি খায় সেটা তোমাকে আগে জানতে হবে। সে কি খায়? জু প্লাঙ্কটন খায়। জু প্লাঙ্কটন মানে কি? ওই যে চিংড়ির বাচ্চা, তারপরে ওই সাইক্লপস, ডেফনিয়া, এগুলো নাম শুনছো কিনা জানি না। হ্যাঁ, এগুলো এক ধরনের ওই যে চিংড়ির বাচ্চার মতো আর কি, চিংড়ির ছোট ছোট চিংড়ির বাচ্চার মতো, একবারই মানে ছোট আর কি। ডিম থেকে বের হয়ে যে এরকম হয়। পানিতে দেখবা ওই যে ইয়া আছে, জু প্লাঙ্কটন আছে। হ্যাঁ, তো এগুলো যখন ধরতে যাবে ওরা কিন্তু লাফাইতে পারে, মানে ফালাই দিতে পারে। তো ওদেরকে যদি তুমি ধরতে চাও, চুপি চুপি ধরা যায়। চুপি চুপি ধরতে গেলে ওরা যদি টের না পায়, চুপি চুপি ধরা যায়। তো আমার সাধারণত এই বেশিরভাগ ক্ষেত্রে হাইড্রা খাবার ধরার ক্ষেত্রে, হ্যাঁ, সোমা সোল্ডিংটাই ব্যবহার করতে হবে। মানে খপ করে ধরতে হবে আর কি, দ্রুত গতিতে। তো সেক্ষেত্রে সোমা সোল্ডিং ব্যবহার করতে হবে। লুপিংও হইতে পারে কম আর কি, বেশিরভাগ ক্ষেত্রে সোমা সোল্ডিং হবে খাবার ধরার জন্য আর কি। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এটা কি ভিডিও আর দেখবে না? এটা কেটে দিব, আমরা পর ইয়েতে যাই, রিফ্রেশ স্টার্ট করব। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এবার আসো এই যে ডিফারেন্সটা, এইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। আমরা অলরেডি অনেক কিছু ডিসকাস করছি, ঠিক আছে? মানে হোমওয়ার্ক মানে অলরেডি তো তোমরা জানোই। ভালো করে খাতার মধ্যে এটা নোট ডাউন করবে। এটা হচ্ছে কি, তুমি লেখার জন্য তোমার পয়েন্টস গুলো পরীক্ষার হলে এরকম যদি লেখো, আমার হাতে পড়লে নাম্বার যদি 4 থাকে, দয়া করে 2 দিব। 1 নাম্বার পরের যোগ্যতা নাই। যদি পরীক্ষা আসে পার্থক্য, দ্যাটস ওকে, এভাবে লিখতে পারবা, কোনো সমস্যা নাই। যদি পরীক্ষা আসে তুলনা লিখো, যদি বলে যে উদ্দীপক লিখিত চলন দুটির মধ্যে তুলনা লেখো, মানে উদ্দীপক বানালাম, যে মনে করো হাইড্রা, সাপোজ যে আমি যে বললাম এর মধ্যে তো উদ্দীপক বানালাম, মানে হাইড্রা কি করলো, মানে পুকুরের যে সাইডে ছিল সে ছিল প্রচন্ড রোদের কারণে, মানে দুপুরের দিকে প্রচন্ড রোদ পড়ার কারণে পানি অনেক গরম হয়ে যায়। তখন হাইড্রা সিদ্ধান্ত নিল সে অপর পাড়ে চলে যাবে। পড়া চলার জন্য সে একটা চলন পদ্ধতি অবলম্বন করলো। সেখানে গিয়ে সে কি করলো, সে একটা জু প্লাঙ্কটনকে দেখতে পেলো, তখন সে খাবে। তাহলে একটা আরেকটা চলন প্রক্রিয়ার মাধ্যমে সে কি করবে, ওই জু প্লাঙ্কটনকে ধরে সে খায়। উদ্দীপক উল্লেখিত চলন প্রক্রিয়া দুটির মধ্যে তুলনা করা। কথা আমি লুপিংও বলি নাই, সময় সোল্ডিং এর কথা বলি নাই। কিন্তু দেখো এখন এই অনেক স্টুডেন্টের জন্য ইটস সো ডিফিকাল্ট, কারণ দে আর নট ট্রেন্ড। তারা কিন্তু ওইভাবে পড়ে নাই সৃজনশীলের সাথে সিস্টেমে খাপ খাইয়ে। প্রথম হচ্ছে বেশিরভাগ উদ্দীপকই ধরতে পারবে না, এক। এরপরে অনেকে ধরতে পারবে, কারণ অনেকে তো মেধাবী আছে, তাদের কমন সেন্স ব্যবহার করে ধরে ফেলবে। ধরার পর লিখতে গিয়ে সবাই শেষ, বেশিরভাগই পারবে না। তারা কি করবে, এটা লিখে দিবে। আমি এখন যেটা দেখাচ্ছি তোমাদেরকে, এরকম একটা পার্থক্য লিখে দিয়ে চলে আসে। নো, পার্থক্য লিখতে হবে না। তুলনা মানে পার্থক্য নয়, তোমাদের একজন বলছে কিন্তু। হ্যাঁ, সেটা আমি বলছি না, তোমাদের এক বন্ধু বলছে কিন্তু। তো সেক্ষেত্রে তোমরা কি করবা, এটা এইভাবে চার্টের মাধ্যমে না দিয়ে, এটা একটু মানে কি উচ্চতর দক্ষতার প্রশ্নটার নামই হচ্ছে উচ্চতর দক্ষতা, বুঝে যাচ্ছে, হায়ার স্কিল। তো সেটা এইভাবে পার্থক্য লিখে দিলে লোয়ার স্কিল হয়ে যাবে চার্ট আকারে দিলে। এটা লিখতে হবে অনেকটা কিভাবে, ডেসক্রিপটিভ ওয়েতে। যেমন তোমরা যদি পত্রিকা পড়ে থাকো, কেউ যে কলাম লেখে না, দেখো কলাম গুলো কিন্তু এরকম এই তুলনামূলক তুলনা করে, তুলনা প্রশ্নগুলো এইভাবে লিখতে হয়। ঠিক আছে, অ্যাটলিস্ট তুমি এটা লিখতে না পারলেও তুমি সাদৃশ্য বৈসাদৃশ্য আকারেও লিখতে পারো, তবে সেটাও কিন্তু খুব ভালো হয় না। সবচেয়ে বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে মানে ওই ডেসক্রিপটিভ ওয়েতে লেখা। ঠিক আছে, তো এখন আমরা এখানে ক্লু গুলো দিলাম। তাহলে দেখো, প্রথম হলো দূরত্ব। তাহলে এখানে কি হবে, দূরত্বের ক্ষেত্রে এখানে কি হবে, অলরেডি তোমাদেরকে পড়াইছি। এখানে কি হবে, লম্বা দূরত্ব স্যার, লম্বা। হ্যাঁ, মানে লম্বা দীর্ঘ দূরত্ব। আর এটা দীর্ঘ হচ্ছে দূরত্ব, হ্যাঁ হ্যাঁ মানে লম্বা, ইয়েস। নিকটবর্তী ওইটা। হ্যাঁ, নিকটবর্তী। হ্যাঁ, এই তো হয়েছে, যে কোনো একটা লিখলেই হবে। এরপর হচ্ছে গতি, এটা হলো কি ধীর, আর এটা হলো দ্রুত। গতির, হ্যাঁ, এটা হলো শক্তি। শক্তি এখানে হলো কম, এখানে বেশি খরচ হয়, ঠিক না? লুপের সংখ্যা, এখানে একটি, এখানে একটি, এখানে ওইখানে দুইটি। হ্যাঁ, এই যে তোমরা সব পারো কিন্তু। কর্ষিক পাদচাকতির উপর ভর দিয়ে দাঁড়ানো। এবার বলো, এটা বলো, এটা কিন্তু আমি বলি নাই, বলছি ব্যাখ্যার মধ্যে বলতে পার, ডিফারেন্সের মধ্যে বলি নাই। কর্ষিকের উপর কয়বার দাঁড়ায় এই লুপিং এর সময়, সে কর্ষিকের উপর ভর দিয়ে কয়বার দাঁড়ায়? স্যার শূন্যবার। শূন্যবার। হ্যাঁ
স্যার পদচাকতির উপর দাঁড়ায়। না, আমি বলছি কর্ষিকের উপর কয়বার দাঁড়ায়? দাঁড়ায় না। দাঁড়ায় না দাঁড়ায় না, স্যার, শূন্যবার। আচ্ছা, হ্যাঁ, কর্ষিকের উপর সে দাঁড়ায়? দাঁড়ায় না কিন্তু, হ্যাঁ, জি স্যার। কর্ষিকের উপর ভর দিয়ে কিন্তু সে দাঁড়ায় না। এখানে কি দাঁড়ায় কর্ষিকের উপর? হ্যাঁ, এই জি যে স্যার, একবার, দাঁড়ায়। দেখছো? জি স্যার, একবার। আচ্ছা, গুড, এই তো হয়েছে। তারপরে পাদচাকতির উপর ভর দিয়ে কয়বার দাঁড়ায়? স্যার 2 বার। লুপিং এ প্রথমে একবার, লাস্ট একবার নাকি? জি স্যার। আর ওইটাতে সমারসেটিং এ 3 বার। 3 বার। আচ্ছা, কর্ষিক ও পাদচাকতির দিকমুখিতা মানে কোন দিকে থাকে? কর্ষি এবং পাদচাকতির দিকমুখিতা সামনের দিকে, সম্মুখমুখী। স্যার স্যার 3 বার হয় কিভাবে স্যার? 2 বারই তো স্যার। স্যার আচ্ছা, দুইটাই বলতে থাকো দুইবার। না, এটা আমি এখন বলবো না, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? আমি আজকে আনসার, এগুলোর আনসার আমি বলতেছি না, এটা তোমরা নিজেরা, আমি তো বেশিরভাগই বলে দিলাম, এগুলো তোমরা খুঁজে বের করবা বই থেকে, স্যার বা প্রথমে ডেসক্রিপশনে নাও থাকতে পারে। স্যার ছবি প্রথমে দেখে তো দেখে এগুলো স্যার নিজেরা, হ্যাঁ, স্যার বলো। আমি বলছি স্যার প্রথমে তো পাদচাকতির উপরে স্যার দাঁড়াইয়ে থাকে স্যার, তাহলে এটা কেন হিসাব হ্যাঁ, হবে স্যার? আমি আমি এটা পরে ক্লাসে আমরা এটা দেখাবো, আমি এটা সলিউশন পরে ক্লাসে কখন ব্যবহার করে। এখানে কিন্তু এগুলা কিন্তু সরাসরি বই ব্যবহার করতে হবে। আর তাহলে যে কাজে ব্যবহার করে এটাও তোমার আনসার কিন্তু যে নিচে আছে, দেখো আমি স্যার আপনি মিউট হয়ে গেছেন। হ্যাঁ, শোনা যাচ্ছে? জি হ্যালো? স্যার। আচ্ছা, জি স্যার, শোনা যাচ্ছে। এই অনলাইন ক্লাসে একটা সমস্যা, নেটওয়ার্কে এরকম আমাদের ডিস্টার্ব করে মাঝে মাঝে। তো ওই আরো আর্লি হলে আরো সুবিধা। আমি ওই যে সেকেন্ড ইয়ারদেরকে 7টা থেকে ক্লাস করাই, এই কারণে মানে একটু যত তুমি লেট হবে, যত সময় যাবে, দুপুরের দিকে যাবো, ততই নেটওয়ার্ক ডিস্টার্ব করে। তাহলে স্যার এই, আমাদেরও নিতে পারেন স্যার 7টা, সমস্যা নেই। হ্যাঁ, তো এখন শোনো, এই যে ইয়াটা পার্থক্যটা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। আগে বলতেছে বইয়ের মধ্যে সরাসরি আমার মনে হয় না একটাও পাবে, হয়তো লুপের সংখ্যাটা পাইতে পারো, বেশিরভাগই কিন্তু পাবা না। তাহলে এগুলো কিভাবে? কমন সেন্স ব্যবহার করতে হবে, ছবি দেখতে হবে, তাহলে তুমি আনসার গুলো পাবা। এবং এই পরীক্ষা কিন্তু ওই অ্যাঙ্গেল থেকে প্রশ্ন হবে। তুমি মনে করো না যে এখানে কয়েকটা লাইন মুখস্থ করে চলে আসলে ভিক্টোরিয়া কলেজে তুমি পরীক্ষা আনসার দিয়ে দিবা, নো। ভিক্টোরিয়া কলেজের পরীক্ষা ডেঞ্জারাস, প্রশ্ন হবে খুবই কঠিন, এবং পরীক্ষার হলও কঠিন হয়, হ্যাঁ, দেখা দিয়ে করতে পারবো না। তো এই ক্ষেত্রে এরকম আমি আজ যে এই যে পড়াটা পড়ালাম, বইতে যা আছে ছবিগুলো অ্যানালাইসিস করে হলো পুরো নাম্বার পাবো। মনে করো এমন, মনে করো তুমি আমার থেকে পশ্চিম দিক, মনে করো এখন তুমি যদি পশ্চিম দিকে তোমার মুভমেন্ট থাকে, তুমি একদিন ঢাকা যেতে পারবা। তুমি যদি পূর্ব দিকে ঘুরো, তুমি কোনদিন ঢাকা যেতে পারবা? এরকম এই পরীক্ষার সিকুয়েন্সিয়াল সিস্টেম হচ্ছে কি, অ্যাকর্ডিং টু কোশ্চেন আনসার দিতে হবে, যে কোশ্চেন যা চাইছে সেদিকে তোমার মুভমেন্টটা থাকলে, স্যার যদি বুঝে তুমি বুঝছো, কাছাকাছি গেছো, দ্যাটস এনাফ। ও তো 100% হওয়া লাগে না, কারণ কোশ্চেন তো ডিফিকাল্টি লেভেল স্যার জানে। আর তুমি যদি উল্টা দিকে যাও, তখন তো আর নাম্বার পাবে না। এই কারণে যে কোনো টপিকস পড়ার সময় এরকম, বা আমি এই যে একটা প্রশ্ন, একটা মডেল, তোমার তো সব ক্লাস আমি পাবো না, ঠিক না? এই মাসে একটা ক্লাস হবে, সবসময় দেখা সব টপিকস আমি পড়াবো না। তো একটা এই আজকের এই পড়াটা থেকে তুমি একটু আইডিয়া নিবা কিভাবে পড়তে হবে। আমি কিন্তু এই কারণে ক্লাসটা তোমাদেরকে এইভাবে নেই, যে যে কয়টা ক্লাস আমি নেই,
স্টুডেন্টদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করি তারা কিভাবে পড়বে, তাদের কি করা উচিত পড়ার সময়, ঠিক না? আর অবজেক্টিভের অ্যাপ্রোচটা কিন্তু একটু ভিন্ন। অবজেক্টিভে তোমাকে বুঝতে হবে, যেমন এখানে কিন্তু অবজেক্টিভ আছে, প্রত্যেকটা তথ্য কিন্তু এক একটা অবজেক্টিভ। এখন তুমি যে মুখস্থ করে গেছো, এখান থেকে আমি যদি অবজেক্টিভ প্রশ্ন করি, মনে করো আমি শক্তির কথাটা যদি বলি তোমাদের, তোমরা যে বই পড়ো সেই বইতে কথাটা নাই, কোন পদ্ধতিতে শক্তি খরচ বেশি হবে, এখন আমি তো অবজেক্টিভ এটা দিয়ে দিব, এখন দেখবে যে স্যারের বইয়ের বাইরে থেকে প্রশ্ন করছে। বেশিরভাগ সময় এরকম অভিযোগ করে যে বইয়ের বাইরে থেকে করছে। নো, বইয়ের বাইরে থেকে প্রশ্ন করা হয় না, বা প্রশ্ন করে সিলেবাস থেকে। এখন তোমাকে ওই যে একটু ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করলে ওরা চিন্তা করে কি, ওরা দাগে দাগে পড়ে, ওই যে দাগায় দাগে পড়ে একটা এখন শুরু হয়েছে কালচার, এবং দাগানো বই বিক্রি পর্যন্ত হয় দেখেছে। তো দাগানো, তো আমরা তো দাগানো থেকে প্রশ্ন করি, আমরা তো জানি তুমি দাগায় দাগে পড়ে আসছো, এটা তো আমরা জানি, আমরা তো সবাই জানি তুমি দাগিয়ে পড়ে আসছো, দাগানো থেকে তো আসবে না। তো আমরা এরকম ভাবে তোমার এই প্রসেসিং করে করে তথ্যকে কি করা হয়, প্রসেসিং করা, এটাই তো লার্নিং, এটাই তো শিক্ষা। তো এইভাবে পড়াশোনা করবে। আজকে আমরা আর বাড়াবো না, এরপরের টপিকস আমরা আসলে পরে কি আছে দেখি। জনন, হ্যাঁ জননটা আমরা আরেকদিন পড়াবো, এটা আরেকটা টপিকস, কেমন? তো জননও এরকম অনেক পদ্ধতির জনন আছে, সব পদ। এখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সবকিছু সমানভাবে পড়া লাগে না। কিছু জিনিস সিকিউর জন্য গুরুত্বপূর্ণ, কিছু জিনিস এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। সিকিউর জন্য একরকম পড়া, এমসিকিউর জন্য কিন্তু ডিফারেন্ট অ্যাপ্রোচ। এই জিনিসটা বুঝতে পারলে তোমার পরিশ্রম কমে আসবে এবং তুমি অনেক বেশি সাকসেসফুল হবে। যেমন আমরা চলনের ক্ষেত্রে আমরা অনেকগুলো চলন পদ্ধতি আছে, আমরা দুইটা চলন পদ্ধতি কি করবো, ভালো করে পড়বো। কেন? এই দুটো আমার সিকিউ তে আসবো, এমসিকিউ তো অবশ্যই, আর বাকিগুলো শুধু এমসিকিউর জন্য পড়বা। যেটা সিকিউর জন্য গুরুত্বপূর্ণ সেটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, আর যেটা সিকিউর জন্য গুরুত্বপূর্ণ না সেটা এমসিকিউর জন্য পড়তে হবে। এমসিকিউর জন্য তুমি রিডিং দাগায় দাগায় পড়বে, হচ্ছে এমসিকিউ তথ্যগুলো। যেমন তুমি হাইড্রা, লুপিং এবং সোমারসল্টিং দাগায় পড়লে হবে না, এটা হচ্ছে অ্যানালাইসিস করে পড়তে, ভেঙে ভেঙে তথ্য খুঁজে বাইর করতে হবে। আর বাকিগুলো হচ্ছে দাগ দিয়ে পড়বা, ওই যে দাগায় তোমরা যেটা পড়ো দাগ দিয়ে শুধু ওইটা পড়তে হবে। এখন সব যদি দাগায় পড়ো পরীক্ষাতে কাজ হবে না, আমরা প্রশ্নগুলো আনসার দিতে পারবো না, ঠিক আছে? তো তোমরা আশা করি আমরা ওই প্রতি মাসে আমি ক্লাস নেই কখন, আমি জানি না তোমরা রুটিন গুলো জানো কিনা। হ্যাঁ, প্রতি মাসের শেষ বুধবার, আমার 4টা সপ্তাহ হতো, তাহলে 4র্থ সপ্তাহের বুধবার আমি ক্লাস